লেখিকা সৌমিতা মণ্ডলের তিলোত্তমার সংসার। সব তোমার জন্য হয়েছে বড় বউ। ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিয়ে উঠতে আর পারলে না, বংশের মান সম্মান বলি আর কিছুই রইল না। তা বাপু, মেয়েটাকে যেমন তেমন করে শ্বশুর বাড়ি পাঠানো হলো। বাবা, ওরা না হয় গড়ে পিটে নিত না? ছেলের মাথাটা তো না খেলে চলছিল না মহারানীর। ছেলেকে ফুসলিয়ে নিজের পেটের মেয়ের সংসারটা ভাঙল। এ মা না রাক্ষসী? 23/1 চৌরঙ্গি মোড়ের বিখ্যাত মুখার্জি বাড়ি আজ সমালোচনায় সরগরম। অবশ্য মুখার্জিদের বনেদি বাড়ির বাইরের বারান্দায় তাবর তাবর ব্যক্তিদের আলোচনা সভা এর আগেও অনেক বসেছে। অঞ্চলের ছোটোখাটো বিচার সালিশিও এই মুখার্জি বাড়িতে বসেছে। এই এলাকার ছোটোখাটো বিবাদ বাগ বিতণ্ডা মেটাতে অনেকেই মুখুজ্জে কর্তার শরণাপন্ন হয় বটে, কিন্তু আজকের বিচার সভাটা বাড়িরই এক সদস্যকে কেন্দ্র করে। বাড়ির অন্দরমহলের সদস্যা, চিরকালের নির্বিবাদী, মুখচোরা, আজীবন সকলের কাছে তুচ্ছ জ্ঞান হওয়া বড় বউ আজ আসামির কাঠগড়ায়। বনেদিয়ানার সুস্পষ্ট ছাপ সমৃদ্ধ বাড়িটার উঠোনের মাঝখানে বছর 55 নিতান্ত সাদামাটা যে মহিলাটি ফাঁকা চোখে দাঁড়িয়ে আছেন, উনি হলেন আজকের আসামি। আর তার চারপাশে সেন দৃষ্টি হেনে সামাজিকতার আঙুল তুলে দাঁড়িয়ে তার স্বামী অর্থাৎ মুখার্জি বাড়ির বড় কর্তা, তার দেওর, নন্দাই, শাশুড়ি, ননদ, ভাজ তথা গোটা মুখার্জি পরিবার। যে বড় বউ এতদিন এদের কাছে এক নগণ্য সদস্য বই কিছুই ছিল না, আজ সে সকলের চক্ষুশূল। আর তার অপরাধ, সে নাকি তার ছেলেকে প্ররোচিত করেছে যাতে সে তার নিজের বোনকে বোনের শ্বশুর বাড়ি থেকে জোর করে বের করে নিয়ে আসে। কেলেঙ্কারির শেষ নাকি এখানেও নয়। বড় বউ নাকি বাড়ির সিন্ধুকে থাকা সোনার গয়না আর ড্রয়ারে থাকা টাকার বান্ডিল ছেলেকে দিয়ে দিয়েছে যাতে সে তার বোনকে নিয়ে এখান থেকে দূরে চলে যায়। এ তো রীতিমতো ডাকাতি বলে কথা। এমন কাণ্ড কারখানা এ তল্লাটে আজ অবধি কেউ দেখেনি। তা যাকে নিয়ে এত আলোচনা, সে নির্বিকার। কোনো কটূক্তি যেন আজ আর তার গায়ে লাগছে না। শুধু যখন তার শাশুড়ি মা কাত্যায়নী দেবী দীর্ঘক্ষণ ধরে সাপ সাপন্ত করতে করতে একটু অবকাশ নিলেন, সবাইকে অবাক করে একটু হেসেই উঠল মুখার্জি বাড়ির বড় বউ। তারপর তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, আর কিছু বলবেন নাকি আমি কিছু বলতে পারি? তার কণ্ঠের শীতল দৃপ্ততা আগুনে ঘি ঢালার কাজ করল। ছোট কর্তা রে রে করে তেড়ে এসে বলল, আর কি বলবে বড় বৌদি? আর কি বলার বা করার বাকি রেখেছ? তোমায় পুলিশে দেওয়া উচিত। অতগুলো গয়না, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নেই? এবারে ছোট বউও থামের আড়াল থেকে সুর তুলল, ভালোই ভালোই বলে দাও না দিদি, কোথায় গেছে ওরা? কোন জন্মের শত্রুতার শোধ নিচ্ছ গো? আমরা তো তোমার আপনজন। ও আমাদের কেউ নয় ছোট বৌমা। অত শত যদি ভাবতো তাহলে এই কেচ্ছা ঘটাতে পারত। অলক্ষী একটা। হিস হিসিয়ে বলে উঠল বড় কর্তা, ঘরের বউয়ের আবার বিরুদ্ধাচারণ কিসের? ছেলের ঘর ছাড়ার দুঃখের থেকে বেশি গায়ে লেগেছে সারাটা জীবন যাকে পায়ের তলায় রেখে এসেছে সে নাকি করবে স্বেচ্ছাচারণ? মেয়ে মানুষের এত বড় আস্পর্ধা বড় কর্তার দম্ভে আঘাত হেনেছে বই কি। আমি তো তোর বাবাকে বলেছিলুম, ওই হাড় হাভাতে ছোট লোকদের ঘরের মেয়ের সাথে বিয়ে দিও না। উনি তো চলে গেলেন, আর এই অনক্ষীকে নিয়ে আমার পরিবারটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। কাত্যায়নী দেবী নাকি সুরে কেঁদে উঠলেন। বড় বউ এবারে শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমি যাই করি না কেন তার দায় সম্পূর্ণভাবে আমার। তার জন্য আমার স্বর্গবাসী বাবাকে কেন গালি দেওয়া মা? ও, কোথাকার পিতৃভক্ত এলেন আমার? ওই তো 70,000 টাকার পণ দিয়ে গছিয়ে গেলেন তোমার মতো কাল নাগিনীকে। এবার যেন বড় বউয়ের ঠোঁটের কোণে বিজয়িনীর হাসি খেলে গেল। তাহলে মা মানছেন তো আমার বাবা ঠিক 70,000 টাকাই দিয়েছিলেন? কাত্যায়নী দেবী খেকিয়ে উঠলেন, হ্যাঁ তো? তারপর বড় বউ নিজের স্বামীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি তো হিসেব কিতে ভালোই জানো,
তা বলো না, ৩৫ বছরের সুদের হিসেবে ৭০,০০০ টাকা কি ১,০০,০০০ টাকার থেকে কম হবে? বিশ্বাস করো, এর থেকে বেশি টাকা আমি বাবানকে দিইনি। ছোট বউ বোধহয় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বড় বউ বলে উঠল, ছোট, চিন্তা করিস না, তোর বা আর কারোর গয়নাই আমি ছুঁইনি। আমার ঠাকুমা যে গয়নাগুলো দিয়েছিলেন বিয়ের সময় সেগুলোই দিয়েছি। আর তাতেও যদি তোমাদের লোকসানের হিসেব না মেটে, তাহলে না হয় পুলিশেই দাও। তুমি আমাকে হিসেব দেখাচ্ছ আর পুলিশ দেখাচ্ছ আমায়? বিশ্বাস করো, বাড়ির যেটুকু সম্মান আর বেঁচে আছে সেটুকু আর খোয়াতে চাই না। মেয়ে স্বামী সংসার ছেড়ে পালালো, ছেলেও বিবাগী হলো, আর বাড়ির বউ এবার চুরির দায়ে জেলে যাক। এই তো চাও তুমি? আমাদের মান সম্মানের ছিটে ফোঁটাও রাখতে চাও না তুমি? দয়া করো, আমাদের অনেক হয়েছে, এবার একটু শান্তি দাও। বড় কর্তা হাত জোর করে বলল, আমি তো ওই জন্যই তোমায় হিসেব নিকেশ করতে বললাম যে যত টাকার পণ আর গয়নার বদলে তোমায় আমার জন্য কেনা হয়েছিল সেটার হিসেব আমার চুরির হিসেবে মিলছে কিনা। সম্পর্কটার ভিত তাহলে নলিফাইড লাগবে তোমাদের কাছে? এবারে আর বড় কর্তা রাগ সামলাতে পারল না, চিৎকার করে উঠল, ওরে রাক্ষসী, যত বড় মুখ নয় তত বড় কথা। লজ্জা করে না তোমার? আমাদের বিশ্বাসের দাম তুমি এইভাবে দিলে? ছিলে তো ওই গ্রামের গরিব মাস্টারের আইবুড়ো মেয়ে, ওই কুড়ে ঘর থেকে ৭ মহলা বাড়িতে বিয়ে করে এনে তুললাম। এত সুখ স্বাচ্ছন্দ্য, ভালো খাওয়া পড়া, আর তুমি এত কিছুর প্রতিদান এইভাবে দিলে? নিজে তো সংসারে যবে থেকে এসেছো তবে থেকে হাড় জ্বালাচ্ছ, ঘর শত্রু পেটে ধরলে। ধিক তোমায়, তুমি আর তোমার সন্তানরা মিলে সব ধ্বংস করে দিলে বড় বউ। মুখে ম্লান হাসি নিয়ে শকতোক্তির স্বরে বলে উঠল মুখার্জি বাড়ির বড় বউ। হ্যাঁ, এখন তো বলবেই যে বাবান আর টুকি শুধুমাত্র আমার সন্তান। আসলে যদি টুকি তার মদ্যপ স্বামীর বেলেল্লাপনা সহ্য করে ওই বাড়িতে পড়ে থাকতো, আর বাবান যদি নিজের বোনের ওপর হওয়া অত্যাচারের কথা জেনেও চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতো, তাহলেই বোধহয় ওরা এ বাড়ির যোগ্য সন্তানের উপাধি পেত, তাই না? আর রইল বাকি আমার কথা। আচ্ছা, তোমাদের খাওয়া পড়ার বদলে কি আমি তোমাদের পুরো সংসারটা সামলাইনি? আমি পড়তে ভালোবাসতাম, সব সময় প্রথম হতাম। তোমাদের পরিবার থেকে কথা দেওয়া হয়েছিল যে আমাকে বিয়ের পরেও পড়াশোনা করতে দেওয়া হবে, অথচ বাসর রাতেই আমায় বলা হলো যে আমার স্বামীর ও তার প্রথম পক্ষের স্বর্গবাসী স্ত্রীর মেয়েকে দেখাশোনা করার জন্যই নাকি আমায় বিয়ে করে আনা। অতএব আমায় নাকি আমার পড়াশোনার আধিক্যতা ছাড়তে হবে। আচ্ছা, এটা কি এক প্রকার প্রতারণা নয়? সদ্য কিশোর ঠাকুরপো ঠাকুরঝির দেখাশোনা, এ বাড়ির সমস্ত তত্ত্বাবধান আমি নিজের হাতে করেছি, তাও প্রতি পদে পদে গরিবের মেয়ে বলে অপমানিত হয়েছি। নানার বিদ্রূপ, পিসি শাশুড়ি আর শাশুড়ির নানান খোঁটা মুখ বুজে সহ্য করেছি। শুধু তাই নয়, পরপর ৩-৩টি ভ্রূণ হত্যা করালে তোমরা জোর করে। আমার সতীনের বেলায় নাকি যে ভুল হয়েছিল তা নাকি আর করতে চাও না তোমরা, তাই প্রথমবারে আমায় নাকি বংশের প্রদীপ ছেলেই জন্ম দিতে হবে, না হলে নাকি আমার নিস্তার নেই। বাবা মা শখ করে নাম রেখেছিলেন তিলোত্তমা। ততদিনে নিজের অস্তিত্ব হারিয়ে শুধুই মুখার্জি বাড়ির বড় বউ হয়ে উঠেছি, তাই দাঁতে দাঁত পিষে সহ্য করেছি অ্যাবর্ষণের ব্যথা। কাত্যায়নী দেবী খেকিয়ে উঠলেন, তা কি এমন রত্নগর্ভা হলে তুমি মা? ওই তো পেটে ধরলে একটা ঘরশত্রু বিভীষণ। তিলোত্তমা অর্থাৎ মুখার্জি বাড়ির বড় বউ হেসে বলল, না মা, আমি তো আজ গর্বিত যে আমি বাবানের মা। আমি জানি আপনি আমায় খোঁটা দেওয়ার জন্যই রত্নগর্ভা বললেন, কিন্তু বিশ্বাস করুন, আমি মন থেকে মানি আমি রত্নগর্ভা, যে বাবানের মতো ছেলেকে পেটে ধরেছি। ও নিজের বোনকে কষ্টে দেখে চোখ বন্ধ করে থাকেনি। ও টুকিকে বস্তা পচা মানিয়ে নেওয়ার বাণী শোনায়নি। ও রক্ষা করেছে টুকিকে। ও যে আমার গর্ব। তা ওই গর্ব নিয়েই থাকো। শোনো বড় বউ, তোমার ছেলে মেয়েদের আমি খুঁজে বের করবই, আর যদি ওর শ্বশুরবাড়ির লোকজন ওকে ফিরিয়ে না নেয়, তাহলে ওর কপালে যে কি দুঃখ আছে তা শুধু ঈশ্বরই জানেন। আর রইল বাকি তোমার কথা। আজ থেকে তোমার জায়গা হবে চিলেকোঠার ঘর। তোমার নিচে নামার অনুমতি নেই, তোমার হাতের জল ওকে গ্রহণ করবে না।
আর যতদিন না বাবা না টুকিকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন তোমার অন্ন গ্রহণ বন্ধ। নিজের বাড়িতে কারাবন্দী হয়ে থাকবে আজ থেকে তুমি। তোমার প্রতি সকলের ব্যবহার হবে অচ্ছুতের ন্যায়, আর এটাই তোমার শাস্তি। গভীর স্বরে বিধান দিয়ে চলে গেলেন বড় কর্তা। সেদিন শহরে সন্ধে নামল ধীর পায়ে। মুখার্জি বাড়ির আবহাওয়া এখনো থমথমে। কাত্যায়নী দেবী ঠাকুর ঘরে বসে মাথা খুঁটছেন আর তার বড় বৌমাকে শাপান্ত করছেন। ঘরের বাকি সদস্য হয় বড় বউয়ের সমালোচনায় মত্ত, নয় গুম মেরে বসে। অন্যদিকে 3 তলার ছাদে গৃহবন্দী হয়ে বসে আছে তিলোত্তমা। আজ সে যেন বন্দী হয়েও মুক্ত। সে পেরেছে তার সন্তানদের বাঁচাতে সংস্কারের বেড়াজাল থেকে। চিলেকোঠার যে ঘরটিতে আজ তিলোত্তমার ঠাঁই হয়েছে, ঘরটি ঘিঞ্জি, পুরনো আর অপ্রয়োজনীয় আসবাবপত্রে ঠাসা। তিলোত্তমার মনে হলো তার স্বামী বোধহয় অনেক ভেবেচিন্তে তিলোত্তমার এই শাস্তি বরাদ্দ করেছেন। এ বাড়িতে তার স্বামীর জীবনে যেন তিলোত্তমার এই স্থান। ঘরটির পূর্ব দিকে একটা ধুলো পড়া জানালা। বহুদিনের অব্যবহারে পাল্লাটা আটকে গেছে। তিলোত্তমা জানালার কাছে গিয়ে পাল্লাটা ঠেলে খোলার চেষ্টা করতে লাগলো। একটু জোর দিতেই জানালাটা একটু আওয়াজ করে খুলে গেল, আর ঘুমটি ঘরটাতে প্রবেশ করলো এক চিলতে খোলা হাওয়া। তিলোত্তমা যখন জানালার ধার থেকে চলে আসছিল তখন অসাবধানতা বশত পাশের দেরাজে ধাক্কা লাগলো, আর সেই দেরাজের মাথা থেকে পড়ল একটা ধুলো মাখা অ্যালবাম। তিলোত্তমা অ্যালবামটা নিয়ে ধুলো ঝেড়ে প্রথম পাতাটা উল্টালো। প্রথম ছবিটা ছিল একটি 4 থেকে 5 বছরের ছোট্ট কোকড়া চুলের একরত্তি মেয়ের। ছবিটির ওপর পরম মমতায় হাত বোলাতে বোলাতে কেঁদে ফেলল তিলোত্তমা আর অস্ফুটে বলে উঠল, তিতাস। তিলোত্তমার মনে পড়ে যায় আজ থেকে বছর 35 আগের কথা। তিলোত্তমা তখন 20 বর্ষীয়া যুবতী। ঝুমতলা গ্রামের হতদরিদ্র মাস্টার মশাই সুতনু বাবুর বড় মেয়ে তিলোত্তমাকে নিজের বড় ছেলে সুশান্তের সাথে বিয়ের জন্য পাত্রী হিসেবে বেছে নিলেন চৌরঙ্গি মোড়ের মুখার্জি বাড়ির তৎকালীন বড় কর্তা, অর্থাৎ হরিনাথ মুখার্জি। তিলোত্তমা কাঁদতে কাঁদতে সুতনু বাবুকে বলেছিল, বাবা, কেন এত তাড়াতাড়ি আমায় পর করে দিচ্ছ? আমি কলেজে যেতে চাই, অনেক বড় হতে চাই। সুতনু বাবু মেয়ের মাথায় পরম আদরে হাত বুলিয়ে বললেন, তিলুমা, আমিও যে চাই তুই অনেক বড় হ, সুখে থাক, কিন্তু মা, এত ভালো সম্বন্ধ এসেছে আর আমার তো অত ক্ষমতা নেই মা। তারপর তোর আরও 2 বোনও রয়েছে, কিন্তু মা, হরিনাথ বাবু বড় ভালো মানুষ। উনি কথা দিয়েছেন যে বাবা জীবন তোর পড়াশোনার দায়িত্ব নেবেন। দেখবি সব ভালো হবে, তুই খুব সুখী হবি। তিলোত্তমার বেশি কিছু বলতে পারিনি। সে তার ভাগ্যের ওপর ভরসা করেছিল। তারপর এলো সেই নির্ধারিত দিন। তিলোত্তমা সম্মান পেল মুখার্জি বাড়ির বড় বউ হিসাবে। কিন্তু আদৌ কি সে সুখী হয়েছিল? বিয়ের পর যখন সে প্রথম মুখার্জি বাড়িতে পা রেখেছিল তার হাতে পড়েছিল বনেদি বাড়ির আভিজাত্য বজায় রাখার নানান রীতি। বাড়ির বউদের ওরম ড্যাব করে তাকানো উচিত নয় থেকে উপর্যুপরি বাড়তে থাকা নানান বিধিনিষেধের বেড়াজাল। তবে এই বনেদিয়ানা আর আভিজাত্য যে কতটা মেকি সেটা তিলোত্তমা বুঝতে পেরেছিল ফুলশয্যার রাতেই। সুশান্তবাবু যখন বাসর ঘরে আসেন তখন রীতিমতো মধ্যরাত। অতিরিক্ত মদ্যপানে নেশাগ্রস্ত। তিলোত্তমার চিবুক তুলে তার মুখ পানে চেয়ে বলল, আগেরটার মতো অত সুন্দরী নয়, তবে চলবে। আর তারপরে তিলোত্তমাকে কিছু ভাবার অবকাশ না দিয়েই শুরু হয় শারীরিক নিষ্পেষণ। সুশান্তবাবু কড়ায় গণ্ডায় বুঝে নেন তার স্বামী হওয়ার অধিকার। রতিক্রিয়ায় আহত শরীরে তিলোত্তমা যখন ব্যথায় কেঁদে ওঠে তখন তার কপালে জোটে ধিক্কার। ধুর, কি ফ্যাচফ্যাচ করে কাঁদছ? ন্যাকামি হচ্ছে? এতই যদি ননির পুতুল তবে বিয়ে করলে কেন? ওই তো গতরের ছিরি। তোমার থেকে বাইজিখানার মেয়েরা বেশি সুখ দিতে পারে জানো। যত সব গাইয়া ভূত। নারীত্বের চরম অপমান বুকে করে রাত পার করে তিলোত্তমা। যথারীতি রাত পার করে দিন আসে। তিলোত্তমা ডাক পড়ে অন্দরমহলে।
শাশুড়ি মায়ের সামনে গেলে কাত্যায়নী দেবী পান চিবোতে চিবোতে বললেন, তা বাপু, শুনলাম তুমি নাকি নেকাপড়া জানো। হ্যাঁ মা। তা শুনলুম নাকি তোমার শ্বশুর মশাইকে বলেছ যে তুমি নাকি স্কুলে যাবে। তিলোত্তমা বুকে আশা বেঁধে বলল, না না, কলেজ। আমি প্রথম হয়েছি প্রত্যেকবার। আমার বাবা বলতেন, রাখো তো বাবু ওসব। তা তোমার বিদ্যে নিয়ে আমি কোন বিদিমে বাতি দেবো বলো। শোনো, তুমি হয়তো জানো যে আমার শ্বশুর আগে একটা বউ ছিল, আর তার একটা মেয়েও আছে। সবে 5 বছর হলো, মা মরা মেয়ে, কেউ সামলানোর নেই, তাই তোমায় আনা। তাছাড়া আমার এক মেয়ে স্কুলে পড়ে, ছোট ছেলে কলেজে। তারপর তোমার কাকি শাশুড়ির ছেলেরা সব ছোট। আমার বাড়ির এত নোক, এত রান্না বান্না, এসব না করে বাড়ির বউ নাকি কলেজে যাবে। যত সব। শোনো, তোমার কাজ সতীনের মেয়েকে দেখা, সংসার করা, আর আমাদের বংশ প্রদীপ দেওয়া। ওসব পড়াশোনার ভূত নামাও, বুঝলে। তিলোত্তমার স্বপ্নভঙ্গের শব্দ কারোর কানে যায়নি। কেউ তিলোত্তমার কষ্টটা দেখতে পায়নি। এক রাত্রের মধ্যে একটা মানুষ কিভাবে ভেতর থেকে ক্ষয়ে যায় তার জ্বলন্ত প্রমাণ তিলোত্তমা। ও বলতে পারেনি নিজের কষ্টটা, ও কাঁদতে পারেনি। ও শুধু তাকিয়েছিল পাষাণের মতো এক বুক প্রস্তরীভূত স্বপ্ন নিয়ে। তিলোত্তমার হুঁশ ফিরল তার পিসি শাশুড়ির ডাকে, ওলো কই নতুন বউ, এ দেখো তোমার মেয়ে। তিলোত্তমা দেখল একটা ছোট্ট 5 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। রুগ্ন শরীর, এলোমেলো চুল, বড় বড় দীঘল চোখে তাকিয়ে তিলোত্তমার দিকে। ঘুম ঘুম চোখে একটু ভয় নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তিলোত্তমার পিসি শাশুড়ি ছোট্ট মেয়েটিকে একটু ঠেলে দিয়ে বললেন, যা ছুটকি, পেন নাম কর, ও তোর নতুন মা। ছোট্ট মেয়েটা ঢিপ করে একটা প্রণাম করলো আর বলল, তুমি আমার মা? তিলোত্তমা মাথা নাড়ল। হ্যাঁ। মেয়েটা বলে উঠল, তুমি আমায় বকবে না তো? তোমার নাম কি? ছোট্ট মেয়েটার আধো আধো কথায় তিলোত্তমা নিজের কষ্ট একটু হলেও ভুলে গেল। মৃদু হেসে বলল, তিলোত্তমা। আর তোমার নাম? তিতাস। তিতাসের নাম শুনে তিলোত্তমা বলল, বাহ, খুব মিষ্টি নাম তো। কিন্তু এরপর তিতাস নিজের খেয়ালে ঘর থেকে দৌড়ে পালালো। সন্ধে নামলো। তিলোত্তমা ছাদে উঠতে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে কেউ যেন আঁচলটা টেনে ধরল। তিলোত্তমা পেছনে ফিরে দেখল তিতাস। তিলোত্তমার মনে হলো সে যেন কিছু বলতে চায়। কিছু বলবে? তিতাস চুপ করে রইল। তারপর তিলোত্তমা ওর সামনে হাঁটু গেড়ে বসে বলল, বলো, খিদে পেয়েছে? খাবে কিছু? তিতাস মাথা নাড়ল। কিছু একটা মনে হতে তিতাসের গায়ে হাত দিয়ে তিলোত্তমা দেখল তিতাসের গা গরম। এ কি, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। কেউ ওষুধ দেয়নি তোমায়? তিতাস মাথা নাড়ল। তিলোত্তমা তারপর তিতাসকে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দিল। একটু পরে সুশান্তবাবু ঘরে এলেন। তিতাসকে দেখে বললেন, এ কি, ও এখানে কি করছে? তিলোত্তমা না তাকিয়ে বলল, জ্বর এসেছে তিতাসের। তাই এই ঘরেই আনতে হবে? ওর তো ঘর আছে আলাদা। তিলোত্তমা বেশ দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, ওই জন্যই সারাদিন মেয়েটা জ্বরে কষ্ট পাচ্ছে, কেউ দেখতে পায়নি। বাহ, বেশ মুখে খই ফুটছে দেখছি তোমার। আপনার কি কিছু কাজ করতে হবে? না মানে, তাহলে তিতাসের পাশে একটু বসতে পারেন। আমি গিয়ে ওর জন্য মুড়ি ভিজিয়ে আনতাম। আর যদি পারেন ডাক্তারকে একটু খবর যদি। ন্যাকামো যত। হ্যাঁ রে, নেই তেরে আছে। মেয়ে মানুষের জ্বরে আবার ডাক্তার বদ্যি কর। মুখ বেঁকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন সুশান্তবাবু। রাতের বেলার সুশান্তবাবু ফিরলেন না। তিলোত্তমার তাতে অবশ্য কিছু যায় আসেনি। তিতাসকে সুস্থ করতেই সে ব্যস্ত। অদ্ভুত একটা টান পড়ে গেছে তিলোত্তমার তিতাসের ওপর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। মেয়েটার ভাষা ভাষা চোখগুলো যেন এক চিলতে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে। কোথায় যেন একটা মিল তিলোত্তমার তিতাসের মধ্যে। আর এই মিলটাই বোধ হয় ওর আর তিতাসকে বেঁধে ফেলেছে কোনো একটা অদৃশ্য বন্ধনে। রাতের দিকে তিতাসের জ্বর একটু বেড়ে গেল আর তিতাস জ্বরের ঘোরে মা মা করে কাঁদতে শুরু করলো।
তিলোত্তমা একটু হাত বুলিয়ে দিতেই তিতাস অঘরে তিলোত্তমাকে জড়িয়ে ধরল। তিলোত্তমা পরম মমতায় আঁকড়ে ধরল তিতাসকে। স্বপ্নভঙ্গের যে কষ্টে তিলোত্তমা জ্বলেছিল, তিতাসের ভালোবাসার ছোঁয়া পেয়ে সে ব্যথা একটু হয়তো কমেছিল। এইভাবে শুরু হলো তিলোত্তমার সংসার করা। কয়েকদিন এর মধ্যেই তিলোত্তমা হয়ে উঠল তিতাসের মিষ্টি মা। তিলোত্তমার নতুন স্বপ্ন সাজে তিতাসকে ঘিরে। হরিনাথ বাবুর আদেশে আর তিলোত্তমার উদ্যোগে শুরু হয় তিতাসের স্কুল জীবন। হরিনাথ বাবু তিলোত্তমার সাংসারিক রাজনীতিতে উচ্চশিক্ষার আশা ত্যাগের আজ পেয়েছিলেন। তাই যখন তিলোত্তমা তিতাসকে ভালো কনভেন্ট স্কুলে ভর্তি করার আর্জি জানিয়েছিল, হরিনাথ বাবু এইবার অন্তত তার কথা রেখেছিলেন। বছর কাটে, তিলোত্তমার জীবন সময়ের খাতে বইতে থাকে। কোনো এক অজানা কারণে সুশান্তবাবু সংসারে মন বসাতে শুরু করেন। কানাঘুষো শোনা যেত যে কোনো রোশনিবাই তার কাছ থেকে টাকা হাতিয়ে অন্য কারোর সঙ্গে ভেগে গেছিল। তবে নিন্দুকেরা অনেক কিছুই বলে। যাই হোক, তিলোত্তমার জীবন ঠিকই চলছিল। কালের নিয়মে সে একদিন অন্তঃসত্ত্বা হলো। মুখার্জি বাড়ির অন্তর্মহলে তিলোত্তমার দরবারে যত্ন আত্মি হয়। নিয়ম করে ডাক্তার বদ্যির দৌড়াদৌড়ি হয়। তবে কাত্যায়নী দেবী আর সুশান্তবাবু বড্ড চাপা দিয়ে রাখেন ব্যাপারটা। লজিক হিসেবে বলেন, এই ব্যবস্থা তিলোত্তমার সন্তানের মঙ্গলের জন্য, যাতে কারোর নজর না লাগে। কিন্তু এই সুখ তার দীর্ঘস্থায়ী হয় না। একদিন দুপুরে ফ্যামিলি ডাক্তার বাড়িতে আসেন একটা রিপোর্ট নিয়ে। সুশান্তবাবু আর কাত্যায়নী দেবীর মুখ গোমরা হয়। সুশান্তবাবু তিলোত্তমাকে এসে বলেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ডাক্তার কাকুর চেম্বারে যেতে হবে তো। তিলোত্তমা প্রমাদ গোনে, কেন? আমার সন্তান ঠিক আছে তো? সুশান্তবাবু নির্বিকার চিত্তে বলেন, মেয়ে আছে পেটে, নামিয়ে ফেলতে হবে। তিলোত্তমার মাথায় বাজ পড়ে। সে বাধা দিতে চায়, সে বাঁচাতে চায় তার সন্তানকে। এবার কাত্যায়নী দেবী রুদ্রমূর্তি ধারণ করেন। তবে রে সর্বনাশী, মেয়ে বিয়ে আবার বড় বড় কথা। আগেরটার বেলা যে ভুল হয়েছে তা এবারে করব না। আমার বংশ প্রদীপ চাই, আগে ছেলে চাই। ছেলে ছাড়া অন্য কিছু জন্ম দেওয়ার অধিকার নেই তোমার। তিলোত্তমা ঝাঁঝিয়ে ওঠে, আমায় অধিকার দেখাচ্ছেন মা? আমার সন্তানের জীবন নেওয়ার আপনার কোনো অধিকার নেই। মায়ের মুখে মুখে তর্ক, তবে রে? শুরু হয় তিলোত্তমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং জোর করে করা হয় তিলোত্তমার কন্যা ভ্রূণের হত্যা। তারপরের গল্পটা আরও বেদনার। 5 বছরের মধ্যে আরও 3 বার অন্তঃসত্ত্বা হয় তিলোত্তমা। প্রতিবার কন্যা সন্তান গর্ভে ধারণ করে, আর অনিচ্ছা সত্ত্বেও বারবার ভ্রূণ হত্যা করানো হয়। বিয়ের 7 বছরের মধ্যে কোনো সন্তান কোলে না আসায় তিলোত্তমার গায়ে লাগলো বাজা নামের অপবাদ। শুরু হলো আত্মীয় মহলে নিঃসন্তান হওয়ার অপরাধে নতুন অপমান। এমনকি তিলোত্তমার শাশুড়িমা অর্থাৎ কাত্যায়নী দেবীও আত্মীয় স্বজনদের সঙ্গে তিলোত্তমাকে আটকুড়ি, অপয়া ইত্যাদি বলতে বিরত রইলেন না। ভেতরের সত্যিটা কেউ বলতে আসেনি তখন। এখানেই শেষ নয় তিলোত্তমার অন্ধকার জীবনের। এর মাঝখানে তিলোত্তমার বাবা মারা গেলেন। যখন তার বাবার অসুস্থতার খবর এলো, তখন তিলোত্তমাকে আটকানো হলো তার বাবাকে শেষ দেখা দেখতে। তিলোত্তমার বুকে আর এক হাতুড়ির ঘা। তারই 1 বছরের মধ্যে তিলোত্তমার একমাত্র ভরসার স্থল হরিনাথ বাবু ইহলোক ত্যাগ করলেন। সুশান্তবাবু হয়ে উঠলেন মুখার্জি বাড়ির দণ্ডমুণ্ডের কর্তা। তবে উনি পিতৃবিয়োগে বিহ্বল হয়ে পড়লেন। কাত্যায়নী দেবীও মুষড়ে পড়লেন। এমত অবস্থায় সংসারের হাল ধরলেন তিলোত্তমা। এমনকি সব ভুলে স্বামীর পাশে দাঁড়ালো। এই দেখে সুশান্তবাবুর মন নরম হতে থাকে ধীরে ধীরে। একটু বোধ হয় অনুশোচনা হতে থাকে। তিলোত্তমার ওপর তার ব্যবহার নরম হয়। এখন এটা যদি রূপকথার গল্প হতো, তাহলে এরপর প্রেম কাহিনীর সূত্রপাত হতো। তিলোত্তমার ভালোবাসার ছোঁয়ায় সুশান্তবাবুর শুধরে যেতেন, আর তিলোত্তমার জীবনটা সাজানো বাগানের মতো রঙিন হয়ে উঠত। কিন্তু বাস্তবটা অন্যরকম। এতদিনের জীবনের রুক্ষতায়, অপমানে, অত্যাচারে তিলোত্তমা পাথর হয়ে গেছিল ততদিনে। তিলোত্তমার রন্ধ্রে রন্ধ্রে, কোষে কোষে চড়েছিল অমানসিক সহনশীলতার পরত। ও হয়ে উঠেছিল কর্তব্য পূরণের একটা মেশিন। তবে এত কিছুর মধ্যেও তিলোত্তমার জীবনের একমাত্র শান্তি ছিল তিতাস। তিতাসের জীবনের কোনায় কোনায় ছিল তিলোত্তমার ভালোবাসার আলো।
তিলোত্তমা সংসারের সমস্ত সমস্যা থেকে প্রতিটি মুহূর্তে আগলে রেখেছে তিতাসকে। তিতাসের ভবিষ্যৎ সাজানো হয়ে উঠেছিল তিলোত্তমার একমাত্র স্বপ্ন। এরপর কেটে গেল আরও 2 বছর। মাঝখানে বদলে গেল মুখার্জি বাড়ির অনেক কিছুই। শরিকি কলহতে 2 টুকরো হলো মুখার্জি পরিবার। তিলোত্তমার দেওরের আর ননদের বিয়ে হলো, আর তিতাসও মাধ্যমিক স্কুলের মধ্যে প্রথম হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হলো। এবারে হঠাৎ একদিন তিলোত্তমা আবার অন্তঃসত্ত্বা হলো। তবে এবারে তিলোত্তমার স্বামী জোর করলেন না সন্তানের লিঙ্গ নির্ধারণ করার জন্য। আর সমসাময়িক মুখার্জি বাড়ির বড় বউ তিলোত্তমাকে কাত্যায়নী দেবীও বেশি কিছু বললেন না। আর তখন তিতাসও বড় হয়েছে। যতই তিলোত্তমা তিতাসকে সব কিছুর থেকে আড়াল করুক না কেন, তিতাস সব বুঝত। তাই এইবারে তিতাস দায়িত্ব নিল তার মিষ্টি মাকে আগলে রাখার। ষোড়শী তিতাস তার মিষ্টি মায়ের খাওয়া দাওয়া, ওষুধপত্র সব দিকে তীক্ষ্ণ নজর রাখতে শুরু করলো। যেহেতু একটু বেশি বয়সে তিলোত্তমা সন্তান সম্ভবা, তাই তিতাসের উদ্যোগে তিলোত্তমার জন্য বাড়িতে এলো শহরের শ্রেষ্ঠ গাইনোকোলজিস্ট। তার আদেশে তিলোত্তমাকে বেড রেস্টে রাখা হলো, আর তার তদারকির দায়িত্ব কাঁধে তুলে নিল তিতাস। তিলোত্তমার স্বপ্নেও ভাবেনি যে তার কপালে এমন যত্ন জুটবে, আর তিতাসকে সব ভুলে এইভাবে সেবা করার থেকে আটকাতেই পারল না। কিছু বলতে গেলে তিতাস বলতো, শোনো মিষ্টি মা, এ বাড়িতে তুমি ছাড়া আমার কেউ নেই। তোমার কিছু হলে আমি কি করব? ওই জন্য তোমার সব কিছুর খেয়াল আমি রাখবো, ব্যাস। তিলোত্তমা হেসে বলতো, তা তোর পড়াশোনা নেই? অনেক লোক আছে মা বাড়িতে, তুই এত চিন্তা করিস না। তিতাস খুনসুটির সুরে বলতো, হ্যাঁ, সবাই তো বসে আছে তোমার জন্য। সত্যি তো এটাই যে এই দুনিয়ায় তোমার আমি আর আমার তুমিই আছো। কথাটা ভুল বলেনি তিতাস। জন্ম থেকে মা হারা, বাবা কোনোদিনও ফিরে তাকাননি। বাড়ির বাকি সদস্যদের কাছে তিতাস বোঝা, শুধু মিষ্টি মা বাদে। মিষ্টি মা না থাকলে যে তিতাস কোথায় ভেসে যাবে তা ভাবলেই তিতাসের ভয় লাগে। তিতাসের নিজের মা প্রসবকালে অযত্নে মারা গিয়েছিলেন, তাই কিছুটা ঘরপোড়া গরুর মতো তটস্থ হয়ে থাকে। তার একটাই প্রার্থনা যেন তার মিষ্টি মায়ের কিছু না হয়। কয়েক মাস পরে কাত্যায়নী দেবীর মনস্কামনা পূর্ণ করে তিলোত্তমার কোল আলো করে এলো রূপম, তিলোত্তমার আদরের বাবান। তিলোত্তমার দর আরও বাড়ল। তিতাসের প্রার্থনা সফল করে তিলোত্তমাও সুস্থ রইল। তিতাস আর বাবানকে ঘিরে তিলোত্তমা নতুন করে বাঁচতে লাগল। বাবানের জন্মের 3 বছরের মাথায় তিলোত্তমা একটি কন্যা সন্তানের জন্ম দিল। তিতাসের সাথে মিলিয়ে তার নাম রাখল দিয়াস, আর ডাকনাম হলো টুকি। তবে এবারে তিলোত্তমার শরীর ভাঙতে লাগলো। তিতাস তখন অষ্টাদশী, সবে কলেজে ভর্তি হলো। যদিও কাত্যায়নী দেবী আর সুশান্তবাবুর ইচ্ছে সেরকম ছিল না, তবু তিলোত্তমার জেদ আর যুক্তির কাছে সেদিন তাদের হার মানতে হয়েছিল। তিলোত্তমার স্বপ্ন তিতাসের মধ্যে দিয়ে পূরণ হতে দেখেছিল তিলোত্তমা। বাবানা টুকির দেখভাল, তিতাসের খেয়াল রাখা, এসবের মধ্যে দিয়ে শুরু হয়েছিল তিলোত্তমার জীবনের এক নতুন অধ্যায়। তিলোত্তমার জীবনের পরবর্তী অধ্যায় জুড়ে কেবল তিতাস, বাবান আর টুকি। তিতাসের আদরে আর বাবান আর টুকির আবদারে ভরা তিলোত্তমার পৃথিবী। বাইরের জগতের আর কিছুই তিলোত্তমার নাগাল পেত না। ঠিক যেন সন্তানদের ভালোবাসার বলয়ে ঘেরা তিলোত্তমার মনের তল, যা বাকিদের কাছে অধরা। অবশ্য তিলোত্তমার আর বাকি কিছু দরকারই পড়ত না। সংসারের বাকিদের প্রতি যাবতীয় দায়িত্ব পালন করতে খামতি রাখেনি কখনো মুখার্জি বাড়ির বড় বউ। তবে সম্পর্কের নামে নানান অনাচার, দুর্ব্যবহার হজম করা ছেড়ে দিয়েছিল তিলোত্তমা। এত বছর সংসার করে নির্বিকার হয়ে থাকার ক্ষমতায় পারদর্শী হয়ে উঠেছিল সে। বছর গড়ায় বাবানা টুকির খুঁটিনাটি আবদারের জায়গা হয়ে ওঠে তাদের তিতি, আর তিতাসেরও চোখের মণি হয়ে থাকে বাবানা টুকি। তিলোত্তমার তিতাস দুজনে মিলে এবারে স্বপ্ন সাজায় বাবানা টুকিকে ঘিরে। ওরা নতুন করে স্বপ্ন দেখে বাবানা টুকিকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার স্বপ্ন। মুখার্জি বাড়ির ঠুনকো বনেদিয়ানা থেকে মুক্ত এক খোলা আকাশময় জীবনের সুযোগের স্বপ্ন। বছর গড়ায়, তিতাসের গ্রাজুয়েশন শেষ হয়। তখন হঠাৎ করে সুশান্ত বাবুর মনে জীবনে কোনোদিন ফিরে না তাকানো পরিত্যক্ত মেয়ে তিতাসের ভবিষ্যতের চিন্তা উদ্রেক হয়। সুশান্তবাবু কি একটা মনে করে তিলোত্তমাকে কিছু না জানিয়েই তিতাসের বিয়ের পাকা কথা দিয়ে আসে
নিজের সমগোত্রীয় কোনো এক বন্ধুর ছেলের সঙ্গে। সমস্যার শুরু হয় তিতাস যখন বেঁকে বসে, দৃপ্ত কণ্ঠে জানায় তার সহপাঠে নীলেশকে ভালোবাসার কথা। ব্যাস, এটুকুই দরকার ছিল পুরুষতান্ত্রিক কাঠামোর আঁচের আগুনের পুনঃপ্রজ্বলনের জন্য। সুযোগ একদম হাতের মুঠোয়। বনেদি বাড়ির মেয়ে হয়ে জন্মে আবার পছন্দের মারোয়ারি ছেলেকে বিয়ে করার স্পর্ধা। এতদিন উচ্চশিক্ষার স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই বলে কি মাথা খেয়ে নিয়েছে নাকি? আবার শুরু হলো পুরুষতান্ত্রিকতার চোখ রাঙানি। শরিকেরা নিজেদের বিবাদ ভুলে এক হলেন বাড়ির মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য। তিলোত্তমা আবার নিন্দুকদের শিকার হলো। কেউ বলল সতীনের মেয়ে বলে দায়িত্ব নিয়ে উচ্ছন্নে পাঠাচ্ছে তিলোত্তমা। কেউ বলল তিলোত্তমার পূর্বতন বংশ পরিচয় তিলোত্তমার এই প্রকার কৃতকর্মের কারণ। গৃহবন্দী হলো তিতাস। তিতাসের পক্ষে কথা বলার অপরাধে নজরবন্দী হলো তিলোত্তমা। জোর করে দূরে রাখার চেষ্টা শুরু হলো বাবানকে তার মা আর তিতির থেকে, যাতে মুখার্জি বাড়ির কুল প্রদীপ মায়ের কুশিক্ষায় শিক্ষিত না হয়। অবশ্য টুকিকে সরানো হলো না মায়ের কোল থেকে, দুধের শিশু বলে না নগণ্য মেয়ে মানুষ হওয়ার সুবাদে, সে কারণ মুখুজ্জুদের মাথারাই বলতে পারবে। যাই হোক, তিতাস তিলোত্তমাদের মতো মেয়েদের জন্মই যে হয়েছে অসহায়ত্বের নির্বাক কান্না ভরা এক জীবন কাহিনীর জন্য। এদের পটভূমিকায় পরিবর্তনটা কারোরই যে কাম্য নয়। এইভাবেই মাস পেরিয়ে যায়। মুখার্জি বাড়ির এক অসহায়ত্বের অন্ধকার ঢেলে গেল দুর্গাপুজোর হই হুল্লোড়ে। আর এই হইচইয়ের সুযোগে একদিন বাড়ি থেকে গোপনে পালিয়ে গেল তিতাস তার ভালোবাসার মানুষটির সঙ্গে সংসার পাতার আশায়। তিলোত্তমা স্বস্তির নিঃশ্বাস ফেলল, ভাবল হয়তো তিতাসের জীবনে এবার সুখ আসবে। ওদিকে তিতাসের দুঃসাহসিকতা নাড়িয়ে দিয়ে গেল মুখার্জি বাড়ির ঐতিহ্যের ভিত। বাড়ির কেচ্ছা যে করে হোক আটকাতেই হবে লোক জানাজানির থেকে। অনেক আলোচনায় সমাধান খুঁজে পেলেন বড় কর্তা। তিলোত্তমার ডাক পড়ল। বড় কর্তা শর্ত রাখলেন, মেনে নেবেন তিনি তিতাসের প্রেমিককে, তবে তিতাসকে বাড়িতে ফিরে আসতে হবে লোক জানাজানি হয়ে যাওয়ার আগে। বাড়িতে পুজো মিটতে আরও 4 দিন, তারপর তিতাসের বিয়ের কথা ভাববেন। তাই বেশি দেরি হওয়ার আগে যেন তিলোত্তমা তিতাসকে ফিরে আসতে বলে, তবে রাত্রের মধ্যে তিতাসকে ভালোই ভালোই ফিরে আসতে হবে। বড় কর্তা ভালোভাবে জানতেন যে তিলোত্তমাই একমাত্র পারবে তিতাসকে ফিরিয়ে আনতে, তাই বংশের মান সম্মান বাঁচাতে তিনি আপাতত রণে ভঙ্গ দিলেন। তিলোত্তমাকে কথা দিলেন সুশান্তবাবু যে দশমীর পরেই তিনি যাবেন নীলেশের বাড়ির লোকজনের সাথে দেখা করতে। এই শুনে তিলোত্তমা দায়িত্ব নিয়ে ফিরিয়ে আনলো তিতাসকে। পুজোর 4 দিন ঠিকঠাকই কাটল, যদিও বাবানকে কাত্যায়নী দেবী তিলোত্তমার হাতে ছাড়লেন না। তবু তিলোত্তমা যতটা অপমান অত্যাচারের আশা করেছিল তার মধ্যে কিছুই হলো না। এরপর এলো দশমীর দিন। বড় কর্তা ঘোষণা করলেন যে এই বছর ভাসানে বাড়ির মেয়ে বউরাও যাবে গঙ্গার ঘাটে। আলাদা করে নাকি গাড়ি ভাড়া করা হবে। তিতাস খুশি হয়ে বলল, এইবারে তো আলাদাই সিন হচ্ছে মিষ্টিমা। যাক, এ বাড়িতে তবু সবাই বদলাচ্ছে। তিলোত্তমার মন কোনো একটা কারণে বড় কুগাইছিল। সব কিছুই যেন মেকি বলে মনে হচ্ছিল ওর। তিলোত্তমাকে চুপ করে থাকতে দেখে তিতাস গলা চড়িয়ে বলল, আরে কি ভাবছো মিষ্টিমা? বাবানকে ওরা তোমার আমার কাছে বেশি ঘেঁষতে দিচ্ছে না বলে খারাপ লাগছে? ও চিন্তা করো না, কতদিন আর রাখতে পারবে ওকে? বাবানের শরীরে তোমার রক্ত আর আমার ভালোবাসা বইছে ওর রন্ধ্রে রন্ধ্রে, এত সহজে ওকে ঠেকানো যাবে না। না রে, ঠিক তা না। আমার কেমন জানি মন খারাপ করছে। আরে বাবা, আজ ভাসান না, ওই জন্য। নাকি আমি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে চলে যাব সেটা ভেবে কষ্ট পাচ্ছ? আমি জানি তুমি ভাবছো একবার আমি এ বাড়ি থেকে চলে গেলে তোমায় যদি ওরা দেখা করতে না দেয়। ডোন্ট ওয়ারি মিষ্টিমা, আমি তোমায় আমার বরপণ বলে আমার সাথে নিয়ে যাব, ওকে? তিলোত্তমা মাথায় একটা আলতো চাটি মেরে বলেছিল, হ্যাঁ অনেক হয়েছে, এবার যা দেখি রেডি হতে যা, আমি টুকিকে খাইয়ে আনি। এরপর সন্ধে হলো। ঢাক ঢোল শাক ঘণ্টা স্তোত্র আরতি ইত্যাদি পর্ব মিটলে মুখার্জি বাড়ির সকলের রওনা হলো গঙ্গার ঘাটে। আরতি পর্ব মিটল, এবার ভাসানের পালা। হঠাৎ করে খবর এলো কাত্যায়নী দেবী নাকি অসুস্থ হয়ে পড়েছেন।
বড় কর্তা ভিড় থেকে আড়ালে নিয়ে গিয়ে বললেন তিলোত্তমা যাতে এক্ষুনি বাড়ি যায়। তিতাসের যাওয়ার কথা হলে বড় কর্তা বললেন তিতাস নাকি বাকিদের সাথে আসবে বলেছে। বড় কর্তা নিজে গেলেন তিলোত্তমাকে নিয়ে বাড়ি। তিলোত্তমার মন সেদিন অশান্ত ছিল বটে, কিন্তু সে তখনও জানত না যে কোন বিষাদ তার কপালে লেখা আছে। তিলোত্তমা বাড়িতে ফিরে শাশুড়ির সেবা করতে থাকে। মায়ের বিসর্জন হয়, আর তার সাথে বিসর্জিত হয় মুখার্জি বাড়ির ভিত নাড়িয়ে দেওয়া প্রতিবাদের আওয়াজের। কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফেরে মুখার্জি বাড়ির বাকি সদস্যরা, আর নীল হয়ে যাওয়া ভিজে চুপচুপে নিথর একটা দেহ। সবাই বলেছিল যে ঠাকুর ভাসানের সময় ভিড়ের মধ্যে তিতাস জলে পড়ে যায়, আর নাকি তাকে বাঁচানো যায়নি। তিতাস? না, আমার তিতাসকে না। তিতাসের সাঁতার জানা সত্ত্বেও কেন ওকে বাঁচানো যায়নি সেটা তিলোত্তমা বুঝতে পেরেছিল। তাই অবিশ্বাসের ঘোর কাটিয়ে ওঠার পর তিলোত্তমা থম মেরে গেছিল। যথারীতি ধামাচাপা পড়ে গেল আসল রহস্য। সবাই ভাবল, আহা, কত দুঃখ এ বাড়ির সদস্যদের। সুশান্তবাবু গম্ভীর মুখে বলতে লাগলেন যে তার নাকি কত স্বপ্ন ছিল বন্ধুর ছেলের সাথে বিয়ে দেওয়ার। কাত্যায়নী দেবী বুক চাপড়ে কাঁদলেন তার মা মরা নাতনি হারানোর শোকে। কাঁদতে পারল না কেবল তিলোত্তমা, তবে এক অদ্ভুত রকমের শান্ত হয়ে গেল সে। তবে এই শান্তি যে ঝড়ের পূর্বাভাস তা সুশান্তবাবু তিলোত্তমার ঠান্ডা চাহনিতে ধরে ফেললেন। বাবানকে তিলোত্তমার কাছে ফিরিয়ে দিলেন পরিস্থিতি সামাল দিতে। কিন্তু তিলোত্তমা সেই আগুন বুঝতে দেয়নি। তা তিলোত্তমা প্রায় 19 বছর পর প্রমাণ করল নিজের সন্তানদের প্রকৃত শিক্ষিত মানুষ করে তুলে। দেখ তিতাস, আমি পেরেছি। বাবার না টুকিকে এদের মতো অমানুষ হতে দিইনি। আমি পেরেছি তিতাস, তোর মিষ্টি মা হেরে যায়নি। এক বুক কান্নায় ভেঙে পড়ল তিলোত্তমা তিতাসের পুরনো ছবিটি বুকে জড়িয়ে। তিলোত্তমা যেদিন তিতাসকে হারিয়েছিল সেদিন তিতাসের সাথে সাথেই তিলোত্তমার সত্তারও সলিল সমাধি হয়েছিল। কিন্তু সেদিন তিলোত্তমা মনস্থির করেছিল তিতাসের মতো বা তার মতো ভবিতব্য আর কারুর হতে দেবে না। লড়াইটা সহজ ছিল না, তবু তিলোত্তমা চেষ্টা করেছে বাবানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। মুখার্জি বাড়ির কিছুই যদিও বদলায়নি, তবু এই পরিবারের সদস্যদের কারোর কিছুতে তিলোত্তমার কিছু এসে যাওয়াটা বন্ধ হয়ে গেছিল। বাবান আর টুকি একমাত্র সম্বল তখন। তিলোত্তমা টুকি আর বাবানকে কখনো ভুলতে দেয়নি তিতাসের কথা। তিতাসকে আদর্শ রূপে বাঁচিয়ে রেখেছে তিলোত্তমা। তিলোত্তমা কাঁদতে কাঁদতে চুপ হয়ে যায় দরজার বাইরে একটা শব্দ শুনে। সুশান্তবাবু ঘরে ঢোকেন মদ্যপ অবস্থায়। তুমি এখানে কি করে করলে? তুমি এমন বড় বউ কি করে? তিলোত্তমা কোনো উত্তর দিল না। দেখো, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কিন্তু নিজের আর নিজের সন্তানের মঙ্গল যদি চাও তো বলে দাও ওরা কোথায়। শেষ সুযোগ দিচ্ছি কিন্তু। তিলোত্তমা একটা তাচ্ছিলের হাসি হেসে বলল, যেমন মঙ্গল আমি আগের বার তিতাসের জন্য ডেকে এনেছিলাম সে মঙ্গল আর করতে চাই না। সুশান্তবাবুর এবার গলা চড়ল। তোমার সাহস তো মন্দ না, মুখ সামলে কথা বলো। সত্যি কথা বলতে মুখ সামলাতে হয় না, আর তোমার মতো আওয়াজও কাঁপে না। সুশান্তবাবু গর্জে উঠলেন। এক সামান্য নারীর বীর দর্পণ উনি মানতে শেখেননি, তাই নিজের আঁতে ঘা লাগার প্রতিশোধ তুলতে থাকলেন তিলোত্তমার ওপর উপর্যুপরি প্রহার করে। তিলোত্তমা দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো মারধর। তারপর সুশান্তবাবু ক্লান্ত হয়ে গেলে তিলোত্তমার ক্ষতবিক্ষত শরীরে একটা লাথি মেরে বললেন, আমিও এর শেষ দেখে ছাড়ব। তোর ছেলে মেয়েদের খুঁজে পাই, তারপর তোদের একসাথে পুড়িয়ে মারব, নইলে আমার নাম সুশান্ত মুখুজ্জে নয়। এই বলে সুশান্ত ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত একটু বাড়ল। মুখার্জি বাড়ি তখন নিস্তব্ধ। তিলোত্তমা চারপাশটা ভালো করে দেখে নিল। আশেপাশে সবকিছু শুনশান। তিলোত্তমা চিলেকোঠার দরজাটা খুলল আর দক্ষিণ দিকে দেওয়ালটা ঘেঁষে একবার নিচের দিকে তাকালো। আলো আধারি গলিটা জনমানব শূন্য। যা করার তিলোত্তমাকে এখনই করতে হবে। তিলোত্তমা জানে যে তিলোত্তমাকে এরা এখনই মারবে না,
ওরা বাঁচিয়ে রাখবে তিলোত্তমাকে তিলে তিলে শেষ করার জন্য। তাছাড়া তিলোত্তমা খুব ভালোভাবে জানে যে তিলোত্তমার টোপ দিয়েই ওরা বাবান আর টুকির নাগাল পাওয়ার চেষ্টা করবে। তিলোত্তমা জানতো এটাই সুযোগ সুশান্তবাবুকে হারানোর। তিলোত্তমা শাড়ির আঁচল কষে নিল আর অনেক কষ্টে ছাদের পাঁচিলের ওপর দাঁড়ালো। একটা জোরে নিঃশ্বাস, আর তারপর সোজা 4 তলার ওপর থেকে এক ঝাঁপ, আর তিলোত্তমা পেছনে ফেলে গেল তার দীর্ঘ 35 বছরের সংসার। 5 বছর পর নর্দার্ন টাউন, জামশেদপুর। শহরের নামকরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ম্যাজিক টাচের অফিসে আজ ব্যস্ততার চূড়ান্ত। কোনো এক লেখকের বই প্রকাশনার অনুষ্ঠানের সব ব্যবস্থার দায়িত্ব ওদের হাতে। প্রকাশনীর মালিকের বিশেষ বন্ধু হওয়ার সুবাদে ম্যাজিক টাচের কর্মকর্তারাও সপরিবারে নিমন্ত্রিত। তাই যখন তারা অনুষ্ঠান সভায় গিয়ে পৌঁছল, সম্পাদক মল্লিকবাবু আন্তরিক অভ্যর্থনা জানালেন, আরে রূপম বাবু, তিলোত্তমা দেবী, ওয়েলকাম, আসুন আসুন। তিলোত্তমার মুখে বয়সের ছাপ একটু বেড়েছে, তবে অদ্ভুত এক শান্তি মুখ জুড়ে। শাখা সিঁদুরের ভার ত্যাগ করে এক সাধারণ রঙিন শাড়িতে অপরূপা। গ্রামের মেয়ে হওয়ার সুবাদে তিলোত্তমা গাছে ওঠানামা জানতই, তাই পালানোর জন্য ও রাস্তা ভেবেই রেখেছিল। মুখার্জি বাড়ির লোকজন টাকার গয়নার শোকে এতটা বিধ্বস্ত ছিল যে কেউ লক্ষ্যই করেনি যে তিলোত্তমার সমস্ত ডকুমেন্টসও উধাও ছিল। সেদিন তিলোত্তমার শেষ শক্তিটুকু সঞ্চয় করে ছাদ থেকে লাফ দিয়েছিল সানসেটে, আর তারপর কোনো রকমে পায়ে বেয়ে পাশের গলিতে, আর তারপর সোজা হাওড়া স্টেশন, যেখানে বাবান আর টুকি অপেক্ষা করছিল তিলোত্তমার জন্য। তারপর শুরু হয় নতুনভাবে পথ চলা। প্রথমে এক কামরার ঘর নিয়ে সম্বলিত পুঁজি বিনিয়োগ করে শুরু হয় ম্যাজিক টাচ। তিলোত্তমার ঘরোয়া ছোঁয়ায় ম্যাজিক টাচ পায় অন্য রূপ। তারপর লম্বা আইনি লড়াইয়ের পর তিলোত্তমা, রূপম আর দিয়াস সম্পূর্ণভাবে মুক্ত হয় তাদের অতীত থেকে। তারপরের গল্পটা সংক্ষিপ্ত। কয়েক মাস আগে রূপম বিয়ে করে তার পছন্দের মেয়েকে। রূপমের স্ত্রী মেধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, বেশ মিশুকে। কয়েকদিনের মধ্যেই আপন করে নিয়েছে তিলোত্তমাকে। মেধা তিলোত্তমাকে শ্রদ্ধার সমীহ দুইই করে। তিলোত্তমার আর মেধার সম্পর্কে বন্ধুত্বটাই বেশি। তিলোত্তমার মেধা একসাথে একটা এনজিও চালায় যার নাম তিতাস ফাউন্ডেশন, যার মূল উদ্দেশ্যই পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করা। আর দিয়াস মন দিয়েছে তার কেরিয়ারে। এখন সে মুম্বাইতে চাকুরিরতা। তিলোত্তমার জীবন ঠিকই চলছিল। আজকাল তিলোত্তমা ম্যাজিক টাচের সমস্ত দায়ভার বাবানের ওপরে ছেড়ে রাখে, তবে তিলোত্তমার এই ইভেন্টে আসা মেধার জন্যই। মেধার অন্যতম নেশা বই পড়া, আর জামশেদপুরে বাংলা বইয়ের প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠান বলে মেধা মিস করতে চায়নি। যাই হোক, অনুষ্ঠান শুরু হলো। ম্যানেজমেন্ট কাজের দেখাশোনার জন্য তিলোত্তমা ব্যাক স্টেজে ছিল। নতুন বইয়ের লেখকের একটা চেনা আওয়াজে তিলোত্তমার বুক যেন কেঁপে উঠল। এই বই যে অনেক বছর আগে আমার মৃত্যুকালে শিয়রের আঁচল হওয়ার কথা দিয়ে হারিয়ে গেছিল তার নামে। এই বই আমার তমার নামে। তিলোত্তমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কোনো রকমে নিজেকে সামলে স্টেজের কাছে গিয়ে দেখল সেই পুরনো দুজোড়া চোখ, যা আজও দেয় সুদূর অতীতে ফেলে আসা স্মৃতির হাতছানি। সেই আওয়াজ আর ভাবুক চাহনি নিয়ে তিলোত্তমার সামনে দাঁড়িয়ে আছে ওর সমুদা। বয়স অনেক বেড়েছে, শরীরটাও বোধহয় ভেঙেছে, তবু চোখ দুটো এখনো দীপ্তমান, ঠিক যেমনটি তিলোত্তমা দেখেছিল প্রায় 50 বছর আগে। 15 বছরের কিশোরী তিলোত্তমার জীবনে বসন্তের প্রথম রঙের স্বপ্ন হয়ে ধরা দিয়েছিল তার বাবার প্রাক্তন ছাত্র সমুদা। প্রেম করা, আবেগের আবেশের আবেদন, এসব কিছুই বুঝতো না তিলোত্তমা তখন। তবে যখন সমুদা কমিউনিজম, মার্ক্সবাদ ইত্যাদির গূঢ় তত্ত্ব নিয়ে তিলোত্তমার বাবার সাথে আলোচনা করতে বসত, তিলোত্তমা তখন দরজার আড়ালে দাঁড়িয়ে সন্ধে কাটাতো। এটাই তিলোত্তমার কাছে অনেক ছিল। সমুদা প্রতি রবিবারে যখন তিলোত্তমার মায়ের হাতে রান্না লুচি আলুর দম খেতে আসতো, আর তিলোত্তমাকেও তার মা সমুদার পাশে আসন পেতে খেতে দিতেন, আর একসাথে খাওয়ার পর তিলোত্তমা যখন বাসনগুলো তুলে রেখে তৈরি হয়ে এসে দেখত তার সমুদা অপেক্ষা করছে আর বলছে,
তমা, তাড়াতাড়ি করতে পারিস না তুই? তোকে গানের স্কুলে দিয়ে তারপর বাড়ি যেতাম একেবারে। এটাই ছিল তিলোত্তমার কাছে প্রেম। তিলোত্তমার চুলের ফিতা টানার পর নানান খুনসুটির ভালো লাগার দিনগুলো একদিন ফুরিয়ে গেল। দেশে তখন দাঙ্গার সময়, কমিউনিস্টদের ধরে ধরে জেলে পোড়া হচ্ছে তখনও। একদিন অনেক রাত্রে সমুদা এলো বাড়িতে তিলোত্তমার বাবার কাছে পালাতে সাহায্য করার আর্জি নিয়ে। তিলোত্তমা চোখ ভর্তি জল নিয়ে সেদিন লজ্জার মাথা খেয়ে সমুদার বুকে আশ্রয় চেয়েছিল, কথা দিতে বলেছিল তিলোত্তমার কাছে ফিরে আসার। সমু বলেছিল, তোকে দেওয়ার মতো বিশেষ কিছু নেই আমার তমা, তবে কথা দিলাম তোর কোলে মাথা রেখেই মরব। আমার মরণকালের শিয়রের আঁচল হয়ে আসবি তো তুই? তিলোত্তমা শুধু সমুর বুকে মাথা রেখে বলেছিল, কথা দিলাম। ম্যাজিক টাচের আয়োজন করা সভায় নতুন প্রকাশিত কাহিনী, তমালিকার লেখক যে তার বহুদিনের হারিয়ে যাওয়া সমুদা, এটা তিলোত্তমা বোধহয় স্বপ্নেও আশা করতে পারেনি। সময় কাটল, সমুদ্র রায়ের লেখা তমালিকা উপন্যাসের প্রকাশনার অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটল। সম্পাদক মিস্টার মল্লিকের জোড়াজুড়িতে তিলোত্তমাকে আসতে হলো লেখক সমুদ্র রায়ের সাথে মুখোমুখি আলাপ করতে। অনুষ্ঠান তখন শেষের মুখে বলে লোকজন কম। কিছু কাজ সামলানোর জন্য মল্লিকবাবু চলে গেলেন অন্যদিকে। তিলোত্তমাও চলে যাচ্ছিল, হঠাৎ তার পথ আটকালো প্রায় এক জন্ম পুরনো ডাক, তমা, কিছু না বলেই ফিরে যাচ্ছিস? তুমি আমায় চিনতে পেরেছিলে তাহলে সমুদা? জানো সমুদা, আমি ভাবতেই পারিনি যে তোমার সাথে আবার দেখা হবে। আমরা তো শুনেছিলাম যে পুলিশ এনকাউন্টারে তোমায়... না রে, ওরা আমাকে মারতে পারেনি। আমি পালিয়েছিলাম মাদ্রাজে, তারপর ওখানে থাকতে ম্যালেরিয়া আক্রান্ত হলাম, তারপর ওখান থেকে পণ্ডিচেরি। মাতৃমন্দিরে বাকি কমরেডদের সেফ রাখার দায়িত্ব আমি নিলাম। আমি ফিরেছিলাম জানিস, স্যারের কাছে জানতে পারলাম যে তোর বিয়ে হয়ে গেছে। দেখা করতে যাব ভেবেও যাইনি, তবে কপাল দেখ, আবার দেখা হয়ে গেল। বেশ করেছ তুমি আসনি। আমি হয়তো তোমায় দেখলে কি করতিস? বরকে ছেড়ে আমার হাত ধরে পালিয়ে আসতিস? না, তবে ঈশ্বরের ওপর বিশ্বাস হারাতাম না। জীবনে কেউ কথা রাখে না, এই মন্ত্রে দীক্ষিত জীবন কাটাতাম না। যাই হোক, অনেক দেরি হয়ে গেল, আমি আসি তবে। তমা, সত্যি কি খুব দেরি করে ফেললাম? সমুদা, তুমি যে তোমাকে চিনতে বাস্তবিকতার আগুনে দগ্ধে, সে অনেক দিন আগেই মারা গেছে। কিন্তু আমি যে তোমাকে চিনতাম, সে ফিনিক্স পাখি ছিল, বারে বারে জ্বলে ছাই হয়ে আবার জন্ম নেয়। দহনের যন্ত্রণা সহ্য করতে পারে বলে আগুন পাখির যে কষ্ট হয় না তাই তো নয়। বারবার আগুনে ঝলসাতে ঝলসাতে একটা সময় অনুভূতির সব নার্ভগুলো অকেজো হয়ে যায়। তখন ছাই আর অগ্নিবর্ষণ ছাড়া আর কিছুই যে সে পারে না। নিষ্পাপ সত্তাটা প্রথম অগ্নিচিতার সাথে সমাধি যায়। চললাম, ভালো থেকো। এই বলে তিলোত্তমা ফিরে যায় তার বাড়ি। সেদিন রাতে তিলোত্তমা খুব একটা কারোর সাথে কথা বলে না। কিছু না খেয়ে তিলোত্তমা ঘুমোতে যায়। সেদিন রাত্রেবেলা তিলোত্তমা স্বপ্ন দেখে ছোট্ট তিতাসকে। কোকড়া চুল দুলিয়ে তিলোত্তমাকে ডাকতে থাকে, মিষ্টি মা, আমার কাছে আসবে না? আমায় আদর করবে না? তোমায় ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না। কখন আসবে তুমি আমার কাছে মিষ্টি মা? ঘুমের মধ্যে তিলোত্তমা কেঁদে উঠল, এই তো তিতাস মা, আমি আসছি, আসছি আমি। পরদিন সকালে তিলোত্তমার ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে রূপম আর মেধা দেখল তিলোত্তমার দেহ নিথর, ঠান্ডা, মুখে এক প্রাপ্তির হাসি আর হাতে ধরা তিতাসের পুরনো ছবি। কান্নার রোল উঠল বাড়ি জুড়ে। পাশের ঘরে তখন টিভিতে বিশেষ খবর বাজছে। প্রথম বই প্রকাশনার অনুষ্ঠানের পরদিনই ভোর রাত্রে হার্ট অ্যাটাকে মৃত্যু হল লেখক সমুদ্র রায়ের। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।